প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাবেন। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তার। পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে চট্টগ্রাম যাবেন তারেক রহমান, সেখানেও তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনীতিতে থাকা কিংবা রাজনৈতিকভাবে সচেতন হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে অস্বাভাবিক নয়, কিন্তু রাজনৈতিক সম্পৃক্ততা যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়ে দাঁড়ায় সে বিষয়ে চিকিৎসকদের সতর্ক থাকতে হবে। গতকাল ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রকেই প্রভাবিত করে, তাই চিকিৎসক সহ পেশাজীবীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা অযৌক্তিক নয়, তবে পেশার প্রতি দায়িত্বশীলতাই থাকতে হবে সবার আগে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন, তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের সেবার মানসিকতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শতসজ্জায় উন্নীত করা এবং হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনের শিথিলতা বা অনিচ্ছাকৃত অবহেলা চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুনের গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াকওয়ের রেলিং, নদী তীর ঘেঁষে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। নদী রক্ষায় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হলেও সেখানে ফেলা হয় ময়লা। ওয়াকওয়ে রেলিংয়ে বাঁধা হচ্ছে জাহাজের রশি, এতে অনেক স্থানে ভেঙে গেছে রেলিং। এমন দৃশ্য নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত। প্রায় ৩.৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পর স্বস্তি ফেরে সচেতন মহলে, তবে সেই ওয়াকওয়ে এখন হয়ে উঠেছে অসুন্দরের প্রতীক। ময়লা গন্ধ মন্দ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, এগুলি রেলিং মেলিং ভাঙ্গা লইছে, সরকার কোনো কেয়ার করে না, খেয়াল করে না। রাস্তায় এত ময়লা ফেলাইছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হাইটে যেতে খুব কষ্ট হয়ে যেতেছে। রেলিংগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যাংকচুর করেছে, রোডও কিন্তু ভাঙছে। এটা যাতে আর কেউ না ফেলে বা তাদেরকে এমন একটা ভয় দেখাতে হবে যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এখানে আর ময়লা না ফেলে। প্রকাশ্যে বর্জ্য ফেলা হলেও তার রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াকওয়ে সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আমি যদি শীতলক্ষ্যার দিকে দেখি তাহলে নোংরা, একটা দুর্গন্ধ শীতলক্ষ্যা, আর ওয়াকওয়েতে এমন অবস্থা হয়েছে যেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে,
প্রশাসন একেবারে নির্লিপ্ত। প্রশাসনের কোনো রকম প্রশাসন যেটাকে ঠিকঠাক রাখবে বা যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের যে ওয়াকওয়ে যে নির্মাণ করেছে, এই ওয়াকওয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা আমাদের অলরেডি আমাদের হেড অফিস কাজ করছে। কীভাবে ওয়াকওয়ে সংরক্ষণ করা যায়, কীভাবে ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ধরনের একটা আমাদের নীতিমালা অলরেডি প্রণয়ন করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই নীতিমালা প্রণয়ন হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। 2009 সালে শীতলক্ষ্যা সহ রাজধানীর আশেপাশে 4 নদী রক্ষায় নির্দেশ দেয় হাইকোর্ট। 2014 সালে শীতলক্ষ্যার 2 তীরে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর ডুমকি উপজেলার লেবুখালী ভারানী খালের ওপর নির্মিত আয়রন সেতুটি 5 বছর ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। 2021 সালের জানুয়ারিতে এটি ভেঙে যাওয়ার পর থেকে লেবুখালী, আঙ্গারিয়া ও পাঙ্গাসিয়া ইউনিয়নের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় খাল পারাপার হতে বাধ্য হচ্ছেন। 2009 সালে পটুয়াখালীর ডুমকি উপজেলার লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এই ভারানী খালের উপর একটি আয়রন ব্রিজ নির্মাণ করে এলজিইডি। এ উপজেলার লেবুখালী, আঙ্গারিয়া এবং পাঙ্গাসিয়া এ 3 ইউনিয়নের প্রায় 40,000 মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। তবে 2019 সালে একটি কার্গোর ধাক্কায় এই সেতুটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুদিনের মধ্যেই সেতুটি মেরামত করলে পুনর্নির্মাণ করা হলেও 2021 সালে ফের বালু ভর্তি একটি কার্গোর ধাক্কায় সেতুটির একাংশ বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে যায়। পরে যাতায়াতের সুবিধার্থে এই এলাকার সাধারণ মানুষ এই খালের উপর একটি খেয়া নৌকা চালু করে। তবে নদীটিতে প্রচণ্ড স্রোত রয়েছে, এতে বিদ্যালয় যাওয়া আসা করতে এবং এখানকার কৃষক সহ যে গর্ভবতী নারী রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে এই খালটি পারাপার করে। স্কুলে মনে করেন সমস্যা, ছাত্রছাত্রী আসা যাওয়ার সমস্যা, মাঝে মাঝে খাওয়া বুড়িয়ে যায়, অনেক ছাত্রছাত্রী সাঁতার জানে না, শেষ পর্যন্ত ধরি উড়ান লাগে। আমাদের এই ব্রিজটার কারণে আমাদের ছোট যারা 1 বা 2-তে যে বাচ্চারা পড়ে, এই নদীতে অনেক স্রোত, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে যেতে পারে। আমাদের এই নদীতে অনেক স্রোত, খাল পাড়াইতে অনেক ভয় করে। আমরা স্কুলে আসতে অনেক টাইম লেট হয়ে যায়, কিনা আমাদের 9টার ভিতরে আমরা আসি, তা ওই জায়গায় কিনা 10টাও বেজে যায়, অনেক খাওয়া পাওয়া যায় না। এই ব্রিজটা না থাকার কারণে এই দুই পারের মানুষের কৃষিকাজের অনেক ক্ষতি হয়। এই ব্রিজটার দরকার, এখানে স্কুল আছে, ছাত্রছাত্রী আসার অনেকই কষ্ট হইতে আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে অচিরেই এ খালের উপর নির্মাণ হবে একটি আয়রন সেতু, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালীর ডুমকি থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে যাত্রা শুরু করেছে আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রথম ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ের হাই কমিশনার হাজি হারিস বিন ওসমান। এ সময় আল ইমান ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মেজবা উদ্দিন খান বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা, মূল্যবোধ ও নৈতিকতার সমন্বিত চর্চার লক্ষ্যে স্কুলটি চালু করা হয়েছে। দীর্ঘ গবেষণার মাধ্যমে পাঠ্যক্রম তৈরি করা হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে হেলিকপ্টারে তিনি সেখানে পৌঁছান। এই মুহূর্তে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। ঝালকাঠির ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে ভীমরুলির ভাসমান হাটে পৌঁছান তিনি। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশেপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের দূত। ভীমরুলি ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে পিরোজপুরের আটম্বর কুরিয়ানার উদ্দেশ্যে রওনা হন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. I was told that the important expression is Dan Nodikal, A Tine Borishal, and I think that's definitely very true from what I saw today. গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য, এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব রিকশা নিয়ন্ত্রণের জন্য একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও তা সম্ভব হয়নি। গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন অটো রিকশার এলোমেলো পার্কিং আর অদক্ষ চালকের কারণেই প্রতিনিয়তই শহরে দেখা যাচ্ছে যানজট। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী এবং শহরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই শহরে মানুষ থেকে অটোই বেশি, এবং অটোর কারণে সাধারণ জনগণের হাঁটা চলাফেরা করা খুবই সমস্যা। অতিরিক্ত অটোর কারণে আমাদের এখানে চলাফেরার সমস্যা, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, জাম লেগে যায়, আমার অটোওয়ালা এলোমেলোভাবে চালায়, বিভিন্ন সমস্যা হয়ে আছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে, আমরা যখন স্কুলে যাই তখন যাইতে দেরি হয় আর কি, তারপরে হচ্ছে আরো অনেক সমস্যা। আমরা চাচ্ছি যে অটোগুলো নিয়মিত ভাবে চললেও বাইরে চলুক, শহরের বাইরে চলুক, দূরের রাস্তাগুলো চলুক, এটাই আমরা চাই। তবে অনুমোদনহীন অটোরিকশা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত নির্লসভাবে কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। মেইন যানজটের মেইন কারণ হলো গাইবান্ধা শহরে ধারণ ক্ষমতা অটো বেশি। গাইবান্ধা পৌরসভার আওতায় অনুমোদিত অটো রিকশার সংখ্যা প্রায় 3500-র মতো। তবে এই পৌরসভায় অনুমোদনহীন অটো রিকশা প্রায় 12,000-এর উপরে কিন্তু নিয়মিত চলাচল করছে। ফলে দিনের পর দিন কিন্তু বেপরোয়াভাবে অনুমোদনহীন অটো রিকশার সংখ্যা বেড়েই চলছে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সবশেষ গাজা সিটির পশ্চিমের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা 4 দিনের উদ্ধার অভিযান শেষে শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয়। এসব মরদেহের বেশিরভাগই নারী ও শিশু। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। গত মঙ্গলবার এক নিহত মন্ত্রীর পরিবারের 112 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 73,300 ছাড়িয়েছে। রাষ্ট্রপতি পদে এলজেপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মিন্টো রোডের বাসায় 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে এই নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 20 আগস্ট অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে মনোনয়নপত্র 2টি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। 20 আগস্ট হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দেবেন। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে শেখ হাসিনার অনুমতিতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। আজ এই সংক্রান্ত একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ যুবলীগ ও ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড দাখিল করা হয়। প্রসিকিউশন বলেছে, আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। ভাই আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও।
জি একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। অনেকে আমাকে বলতেছে তোমার হ্যাঁ একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে, জি জি স্যার, জি স্যার, জি আসসালামু আলাইকুম। জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলা প্রয়োজন উল্লেখ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠের এই আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কর্মসূচির আওতায় একটি পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। নতুন বাড়ির আঙিনে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সমুদ্রের তীরে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তারেক রহমান। কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজারের মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেছেন। সকাল 10:30টার দিকে হেলিকপ্টারে তিনি সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর। প্রধানমন্ত্রীর কর্মসূচির সবশেষ খবরাখবর জানবো চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠ থেকে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বিকেল 5টা নাগাদই তো এখানে জনসভার একটি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কি এই জনসভাস্থলে এসে পৌঁছেছেন কিনা জানাবেন। এছাড়াও তো তার এর পরবর্তীতে তিনি সাংগঠনিক সভায়ও অংশ নেবেন, তার বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানাবেন। প্রধানমন্ত্রী বাঁশখালী থেকে তিনি হেলিকপ্টার যোগে 40 মিনিটে ফটিকছড়ির যে হেফাজতের নেতা তার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসছেন এবং এখনো পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানি ফটিকছড়ির নেতা মহিবুল্লাহর সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ শেষেই তিনি হাটহাজারী যে মাদ্রাসায় হেফাজতের সাবেক আমির আহমদ শফির তার কবর জিয়ারত করবেন। জিয়ারতের পরপরই তিনি সড়ক পথে ঠিক এই জায়গায় তিনি এখানে অংশ নেবেন এবং এখানে মানবিক সহায়তা কর্মসূচি বলা হলো, কিন্তু এটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি দুপুর থেকে কিন্তু হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা কর্মী এবং যারা সমর্থক হয়েছে সকলে এখানে বিভিন্ন মিছিল স্লোগান নিয়ে তারা এখানে জড়ো হয়েছেন এবং এই কলেজ মাঠটি কিন্তু এর মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যতটুকু জানি তিনি কবর জিয়ারতের পরপরই কিন্তু হাটহাজারীর এই কলেজ মাঠে এসে পৌঁছবেন এবং এখানে তিনি মানবিক সহায়তা কর্মসূচিতে 30টি পরিবার যারা সাম্প্রতিক বন্যার সময় একদমই বিনষ্ট হয়ে গেছে তাদের 30টি পরিবারকে তিনি সহায়তা প্রদান করবেন। সহায়তা প্রদানের পরপরই এখানকার উদ্দেশ্যে তিনি মূলক বক্তব্য রাখবেন এবং চট্টগ্রামের এডিসন ব্লুতে আজকের যে বিশেষ করে নেতা কর্মীদের সাথে একটি মত বিনিময় সভার কথা রয়েছে, তিনি সেই মত বিনিময় সভায় যোগ দেবেন। আমরা যতটুকু জানি সেখানে প্রায় 600 কাছাকাছি নেতা কর্মী সেখানে তার সাথে মত বিনিময় সভায় যোগ দিবেন এবং আমরা এখানে যারা নেতা কর্মীরা রয়েছেন হাটহাজারী তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু হেফাজতে ইসলামের যে বর্তমান যে নেতা মহিবুল্লাহ বাবুনগরী তার সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেটি হয়তো রাজনৈতিকভাবে একটি মূল্যবান গুরুত্ব আরোপ করতে পারে বা নতুন কোনো বার্তা এখানে তিনি দিতে পারেন সে আশা কিন্তু করছেন এখানকার যারা নেতা কর্মীরা রয়েছেন এবং সড়ক পথে আসার পুরো রাস্তাটা জুড়েই কিন্তু নেতা কর্মীরা তারা অবস্থান নিচ্ছেন। তাদের যে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম তাকে তারা সরাসরি দেখবেন সে আশায় কিন্তু এখানে জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি মাঠে এসে পৌঁছবেন এবং মূল্যবান বক্তব্য রাখবেন।
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে তারা মিয়া নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের মাগুরলি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া একই উপজেলার কর্মধা ইউনিয়নের মুরই ছড়া এলাকার বাসিন্দা আব্দুল মালিকের ছেলে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 3 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। রোববার ভোরের দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায় মাধবখালী সীমান্ত দিয়ে একজন পুরুষ ও 2 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, এতে বাধা দেয় বিজিবি। পরে ওই 3 ব্যক্তি ফিরে যান। এদিকে রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ দুপুরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মিন্টো রোডের বাসায় 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষেই নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 20 আগস্ট অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, কাজ বাস্তবায়নের সুযোগ দেওয়ার আগেই সরকারি নানা উদ্যোগ নিয়ে বিরোধী দল প্রতিহতের ডাক দিচ্ছে। দেশের অর্থনীতি ও বিপর্যস্ত প্রশাসন ঢেলে সাজাতে কাজ করছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বলেন, যুদ্ধ সংকটের মাঝেও দেশে তেল গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। ইরান এবং আপনার যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, আমেরিকার যুদ্ধে, এই যুদ্ধের ফলে আমাদের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে বেশি পেমেন্ট করতে হয়েছে। এর মধ্যে কিন্তু একদিনও আপনার তেল ছাড়া থাকেন নাই, একদিনও কিন্তু আপনার গ্যাস ছাড়া থাকেন নাই। কমেছে হয়তো, যেটা আপনার আগে 10টা পাওয়া যেত এখন তো 4টা পাওয়া যাচ্ছে, পাওয়া তো যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সমস্যাটার সমাধান হবে। যেটা আমদানি করতে হয় সেই কারণে এগুলো বাড়ে। বগুড়া ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। সকাল 8টার দিকে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা বগুড়া মহাসড়কের ওভারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওভারপাসের ওপর রংপুরগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। গুরুতর আহত অবস্থায় 2 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও 1 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের স্লোগান, আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান। সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকালে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে পানখায়া পাড়া মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়। পাবনায় অনুষ্ঠিত হয়েছে সমতলের আদিবাসী নারী সম্মেলন। বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জের আদিবাসী ফোরাম। তবে বাংলাদেশের সংবিধানে সরাসরি আদিবাসী শব্দ ব্যবহার করা হয়নি।
রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণের কথা সংবিধানে বলা হয়েছে। বরিশালে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলা। সকালে নগরীর বেলস পার্ক মাঠে বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মেলায় বিভিন্ন জেলা থেকে আগত 50টি নার্সারির স্বত্বাধিকারী অংশ নেন। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেলা। উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের এক কৃষকের সঞ্চিত প্রায় 2 লাখ টাকা কেটেছে ইঁদুর ও উইপোকা। শুক্রবার বিকেলে নিজের অর্থ নষ্ট হওয়ার বিষয়টি টের পান ভুক্তভোগী কৃষক তোফাজ্জল হোসেন। তিনি ভাটিয়া দহবন্দ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজ এবং ঢাকায় রিকশা চালাতেন। তার অর্জিত অর্থ পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে কাঠের আলমারিতে রাখেন তিনি। অসাবধানতাবশত আলমারিতে ইঁদুর ও উইপোকার উপদ্রব দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, প্রধানমন্ত্রী কখন নাগাদ এই জনসভায় এসে পৌঁছাবেন সেটি জানতে পেরেছেন কিনা এবং কখন নাগাদ তিনি বক্তব্য দেবেন, এরপর তার আর কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি তিনি মাধ্যমের আজাদ নামাজের পর তিনি জনসভাস্থলে এসে পৌঁছবেন। তিনি জনসভাস্থলের আছে হাটহাজারী মাদ্রাসা সেই ডাক বাংলোতে আছে। এখান থেকে 3 থেকে 4 মিনিট সময় লাগবে নামাজের পর পৌঁছাবেন। তিনি এখানে যে আজকের মানসিক সহায়তা রয়েছেন বিভিন্ন তাদেরকে সহায়তা করা হবে। সেই সহায়তার পরে তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি স্মরণযোগে তার যে লাল যে বাস সেই বাস তিনি চট্টগ্রামের রেডিসন ব্লুতে যাবেন। সেখানে আজকে তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করার কথা রয়েছেন এবং তৃণমূলের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করে তিনি কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এই মুহূর্তে আমরা যেখানে আছি চট্টগ্রাম হাটহাজারী যে সরকারি কলেজ মাঠ, সে সরকারি কলেজ মাঠে কিন্তু দুপুর থেকেই তাদের যে নেতা কর্মীরা এখানে হাজার হাজার নেতা কর্মীরা তারা দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন তাদের প্রিয় যে নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপক্ষে একবার সরাসরি দেখার জন্য। তিনি আজকে বক্তব্য কি বলবেন, বক্তব্যে তাদের যে বক্তব্য সেটি শোনার জন্য অপেক্ষা করছেন। এই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন আসনে যারা সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ নাসিরউদ্দিন তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা অপেক্ষা করছেন যেহেতু মাগরিবের নামাজের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মঞ্চে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। চট্টগ্রামের আসলে আজকে তার যে অনুষ্ঠানগুলো ছিল বাঁশখালী থেকে যে বক্তব্য রেখেছেন এবং বাঁশখালী থেকে তিনি ফটিকছড়ির উদ্দেশ্যে গিয়েছেন। বাবুনগরের সাথে হাটহাজারীর যে আমির ছিলেন হেফাজতের যে সাবেক আমির শফি হুজুরের যে খবর জিয়ারত তিনি ডাকবাংলোতে তিনি এখানে আসার কথা বলছেন। আমরা যেটুকু জানি তিনি হয়তো নামাজের পরপরই তিনি এখানে এসে পৌঁছবেন। তো সব মিলিয়ে কিন্তু এখনো কলেজ মাঠ রুনা, আপনাকে ধন্যবাদ।